আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না ওই আমরা মন্ত্রী আই আমাদের ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না, কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 2 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই বুটিং মেশিন আইছিল প্রথম, তখন বুটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি? আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করবো, এখানে মারা যাবে। ওইটার পরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে কই বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষদের, আমি নিজের সুন্দর কইতে মহিলা কইতে আমার তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছিয়াতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাইঙ্গা বললাম তড়িঘড়ি কর্মীরা কইলাম বুটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম এরা টের পাই নিতে, আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি ভালো কি কইতে কইছে খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষের বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তারপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেববর্মার আমি পরাস্ত করতে পারলাম। এইবারও আমি আপনাদের চিন্তাতে এদের কানে, এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে। আমরা বিজেপি বলেন, তীব্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা বলবো আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 ভোট পাইতাছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা ভোট পাইতে, এইসবে কান দিয়ে না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইল, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইল। এখানে বিজেপি তীব্রামথা আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করব। আপনারা হিসাব করে দেখেন গত বিধানসভা নির্বাচনে বিজেপি তীব্রামথা, আইপিএফটি তীব্রামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগাতে পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা তীব্রামথা, উনি কি চাইছে? উনি তো চান ত্রিপুরা, মুগলি, ধুরো, ওয়াংসা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েটার ত্রিপুরালেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন শ্রেষ্ঠ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব? এটার মধ্যে দেববর্মা দিয়া, জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব, বাঙাল ত্রিপুরা সব লোক
যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম, এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না, ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় ত্রিপুরা মতার এই এগ্রিমেন্ট, এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বই। আর এদের কথায় তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা জমাতিয়া রিয়াঙ্গের নাম দিয়ে কেউ লেখছে না, ওই সেইখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা, এখানে নাবির রক্ত প্রেরিত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটার এরা কয় কি প্রামতারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপির কয় এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু না। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। ত্রিপুরা মতা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন ভারতবর্ষের মানুষের কাছে, আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী, উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তার উপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন? কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার দিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হয়েছেন? 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন, ডেইলি মাসে আইতে পারলো অন্তত এক বছরে একবার টাইমের পদ ধুলা অর্থাৎ পায়ের ধুলা
এটা উনি এখানে পালন দেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে একটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয় তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, তিপ্রারা পাবে, ওয়ালসা পাবে, মুগলি পাবে, সব বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো, ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন? আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন, আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনলেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন দুইটা লোক থাকতো না টাইমের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্মফুল। আনারস কিন্তু আবার আইতাতে আমি করে গেলাম, ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্মফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব। এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না, নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকাল বেলায় 12টার আগে আপনার কিন্তু ভোট দিয়ে লাইবেন। বৌমারে ভোট দেওয়া হইবেন, শাশুড়ির ভোট দেওয়া হইবেন, শ্বশুরের ভোট দেওয়া হইবেন, নিজে ভোট দেবেন। ভাত বললে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকাল বেলায় ভাত খেয়ে। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না, তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই কথা, মোদি হে তো মুমকিন হে। আর এইখানে আমি দেখি যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত জনজাতিদের জন্য উপাগ্রা হে তো মুমকিন হে, এরকম দেখি আর কি। কারণ সেই দিনে প্রত্যেক মিটিং এর সময় আমাদের ট্রেডিশন আছে, হাত ধরে আমরা সবাই একসঙ্গে অভিনন্দন জানাই সবাইকে। আর বিজেপি তীব্রমাতা সবাই ধরে যখন আমরা দাঁড়ালাম, আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় আছেন, সবাই হাত তুললো। সবাই সাইজে খুব বড় বড়, কিন্তু বুবাগেরা মহারাজ খুব সাইজে ছোট। আমি দেখলাম এটা সিম কার্ডের মতো। মোবাইল যতই বড় হোক না কেন, সিম কার্ড ছাড়া মোবাইল চলে না, এরকম আমরা দেখি আর কি। ত্রিপুরা রাজ্য বুবাগ রাস্তা চলতো না এখন, এইরকম। তো একটাই টার্গেট আমাদের, দুইটা লোক, একটা টার্গেট, 2 eyes 1 টার্গেট। এটা কি
পশ্চিম ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সংসদ বিপ্লব দাকে আমরা বিপুল গতি জয়ী করাবো মার্জিন ভোটে। একইভাবে পূর্ব ত্রিপুরারও আমাদের রাজকুমারী আমাদের রাজ পরিবারের মহারাজা কিরিট বিক্রমের মেয়ে, ওনাকে আমরা বিপুল ভোটে পাস করাবো, এইটাই আমাদের টার্গেট। এখানে দেবদীপ বাবু বললেন যে আমরা এখন বিজেপি এবং ত্রিপুরা আমরা একসাথে কাজ করবো, একসাথে আগেও ছিলাম, এখনো করি। রাজনীতির সময়ে আইডিওলজি চিন্তাধারা অনেক কিছু ডাইভার্ট থাকতে পারে, কিন্তু টার্গেট একটাই, ডেভেলপমেন্ট। ত্রিপুরা ডেভেলপমেন্ট চাই, বিজেপিও ডেভেলপমেন্ট চাই। কোন জায়গায় ডেভেলপমেন্ট? আমরা দেখি এখানে ব্লকে 8টা যদি বেশি, এই সাবজেলা 8টা বেশি, জিপিতে 15টা জিপি, এইখানে 59টা বুথ আছে বোধ হয় এই বিশ্বমুখে। টার্গেট কি আমাদের? আইপিএফটি বিজেপি ত্রিপুরা যাই করেন না কেন, যারা আমরা বসে আছি এখানে একটাই টার্গেট, ডেভেলপমেন্ট করা। কাকে ডেভেলপমেন্ট করা? যারা অন্তর্দয়া তাকে অ্যাক্টিভেট করা, যারা গরিব তার পাশে দাঁড়ানো, যারা প্রাইম মিনিস্টার আবাস যোজনা গজ ভাইটা তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিকলাঙ্গ তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিধবা তাদেরকে কিভাবে সেবা করা। তার মানে এমএলএ হইলেই এই না, এমডিসি মন্ত্রী হইলেই এই না যে আমার কারবারটা শেষ, আমি একদম আমি সাকসেস। নট দ্যাট। আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি, কতটুকু আমরা গ্রাসরুট লেভেলে যাইতে পারি, কত কিভাবে আমরা সেবা করতে পারি, এইটাই টার্গেট। আর পৃথিবীতে এখন এক্সাম্পল, পৃথিবীতে 200-র উপর দেশ থাকতে পারে। এইখানে মধ্যে ডেভেলপ কান্ট্রি আছে, যেমন আমেরিকার মতো, চাইনার মতো, জাপানের মতো, সবাই ডেভেলপ কান্ট্রি। কিন্তু ভারত পৃথিবীতে 3 ধরনের দেশ আছে, ডেভেলপ কান্ট্রি, আনডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি এখন, কিন্তু মোদিজি 2014 থেকে তো মোদিজি 2014 থেকে প্রাইম মিনিস্টার হওয়ার পর ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি না ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে চলেছে। বন্ধু ডেভেলপ কান্ট্রি হবে এখন সমস্ত পৃথিবীর মধ্যে। আমরা দেখি, আপনারা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন যে কি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, ওইখান থেকে বিভিন্ন ভাবে মোদিজিকে কিভাবে সমস্ত পৃথিবীতে যে আতঙ্ক হয় ওইটাকে কিভাবে কন্ট্রোল করা, বাহাই পৃথিবী না কন্ট্রোল খাইনায় আবো মোদিজির থানে বই শিব আবার বাগানে সব। The world is behind, India is fast. India তাবো বস কাঙ্গো, মোদিজি তাবো বস কাঙ্গো, পৃথিবীকে তাবো বাহাইছে না। আবার বাগাই না আমরা ভুল করতাম না জনজাতিরা। কি দিল্লিতে যখন কংগ্রেস সরকার, আমরা সব সিপিএম, দিল্লিতে যখন বিজেপি সরকার, আমরা বিজেপিকে ঘৃণা করি। এখন ভারতবর্ষ, ত্রিপুরা এবং এডিসির প্রশাসন এখন প্যারালাল ভাবে চলে। কি দাতা এবং গ্রহিতা, যে ডিমান্ড করে যে দেই, মনের মিলন, দ্য গিভার এন্ড সিকার, যে চায় এবং যে দেবে একই মন। এই জন্যই ডেভেলপমেন্ট মুখে হয় না, ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যালে হয়। এই ত্রিপুরা রাজ্যতে 587টা ভিলেজ কমিটি, 551টা বোধহয় গাঁও পঞ্চায়েত, এইগুলাকে ডেভেলপমেন্ট করা প্রত্যেকটা লিডারের দায়িত্ব। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা নেতা হিসাবে শুধু আমাদের ব্রেইন আছে তা না, আপনারা যারা খুনাতে বসে আছেন আপনাদের অনেক জ্ঞান আছে, আপনাদের কাছে অনেক শিক্ষার জিনিস আছে। এই জন্য জ্ঞান লেখাপড়া লাগে না। এই জন্য আমরা বারবার বলি, আমরা দেখলাম বিশেষ করে জনজাতিদের পক্ষে, আমি জনজাতিদের ব্যাটারটাই বলবো, জনজাতিরা কংগ্রেসকে আমরা টেস্ট করলাম 30টা বছর, 30 বছর টেস্ট চাই না তসলাম বা আপনার টেস্ট চাই না তাও মান তাও মায়া শিকা। আবার সিপিএম কে দেখলাম টেস্ট করলাম আমরা, মহিলারা তো ডাল রান্না করে, তো তখন লবণ লাগছে নি, মরিচ লাগছে না, টেস্ট করে অনেকে তো করে, আমি তো বাটি দিয়ে দেখি লবণ লাগছে না। এইরকম জনজাতিরা সিপিএম কংগ্রেসকে টেস্ট করলো,
2014 থেকে ভারতীয় জনতা পার্টির মোদিজিকে টেস্ট করলো জনজাতিরা। টেস্ট করার পরে কি দেখে, যত খায় ততই টেস্ট, যত সময় যায় ততই টেস্ট। সবাই আমরা নরেন্দ্র মোদীজিকে চিনি, নরেন্দ্র মোদীজি আমাদেরকে কেউ কি চিনে না, কিন্তু উনার অন্তরের চোখ দিয়ে প্রত্যেক বিপিএল এপিএল অন্তর্দয় আপনাকে চিনি। আপনি ভাবেন না দিল্লিও কাইসা মোটামুটি বৃখা যে বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা কে লক্ষ্মীরানী, কে প্রকৃতি, কে প্রকৃতি, কে সুশীলা, কে বুঝে না, একসঙ্গে বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা প্রাইম মিনিস্টার আবাস যোজনা হলো তো। কে সিপিএম, কে কংগ্রেস, কে তীব্রমতা দেখার জন্য সময় নেই। ভারতীয় জনতা পার্টি মোদীজি বলে কি গরিবের কোন কালার নেই, গরিবের কোন কালার নেই, যেদিকে পাই ওইদিকে যাই, ঠিক আছে তো। আর যারা যুবক, শিক্ষিত যুবকই হোক অশিক্ষিতই হোক, যেদিকে কর্মসংস্থা হবে সেদিকেই যাবে। যুবকের কোনো কালার নেই, কোনো পার্টি নেই। যারা কর্মচারী তাদের কোনো কালার নেই, গরিবের কোনো কালার নেই। এমন ভাবে না সিপিএম বলে কি বলে, সিপিএম সাম্যবাদ ইকুয়ালিজম সমাজতন্ত্র, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কার লোকের লড়াই? জামাই বউয়ের লোকের পরে লড়াই হচ্ছে। এই জন্যই সিপিএম কে দেখলাম রাশিয়া, চাইনা, বিভিন্ন জায়গাতে সিপিএম। রাশিয়াতে কি হলো, 70-75 বছর কন্টিনিউ সিপিএম সরকার, মার্ক্সবাদ, লেনিনবাদ, ইকুয়ালিজম, সাম্যবাদ, সমাজতন্ত্র, তখন সবাই সমান। কি গরিবও রেশন থেকে এক টুকরা মাছ পাবে, ধনীও রেশন থেকে মাছ এক টুকরা পাবে। তার মানে কাকে ধনী করা, কাকে গরিব করে। সিপিএম এর টার্গেট ছিল বুর্জুয়াকে দাবাও, বুর্জুয়াকে দাবাও, ধনীকে দাবাও, গরিবদেরকে উপরে তুলো। 70 বছর পরে সিপিএম কংগ্রেস কি বলে ধনী গরিব সমান, তখন কাকে দাবাবে, কাকে উপরে তুলবে, দুইটি খাতা। এই জন্যই 15টা থেকে 16টা দেশ আবার স্প্লিট হলো রাশিয়া থেকে। লিথুয়ানিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান এবং ইউক্রেন পর্যন্ত রাশিয়া থেকেই গেল। এই জন্যই সাম্যবাদ বলতে কিছু নেই, পৃথিবী থেকে খতম। এইবার ভারতবর্ষেতে কমিউনিজম বলতে খতম। এইবার ত্রিপুরাতে এবার জামানাত বাজেয়াপ্ত হবে। জামানাত বাজেয়াপ্ত বলতে 6 ভাগের মধ্যে 1 ভাগ যদি তারা পায়, তারা যে নমিনেশন সাবমিট করবো 10,000 টাকা, এটা রিটার্ন পাইতে পারে, দোলাভুষা ব্যাগ খালি। আর এইবার জামানাত বাজেয়াপ্ত হবে সিপিএম এর। পূর্ব ত্রিপুরাতে সিপিএম, পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেস। সিপিএম যারা কংগ্রেসকে আগে পিটা দিল, মাইনমোরা দিল, তারা কি আর কংগ্রেসে ভোট দিব? তারা কি সিপিএম কে ভোট দিব? সিপিএম কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেস সিপিএম কে ভোট দেবে না। কংগ্রেসের ভোট বিজেপি কে আসবে, সিপিএম এর ভোট তো বিজেপি কে আসবে। সিপিএম কংগ্রেস ডাবল জিরো, সিপিএম কংগ্রেস ডাবল জিরো। এই জন্য আমরা অনেক সময় বলি ইস্ট এন্ড ওয়েস্ট আমাদেরকে মিলে, ইস্ট এন্ড ওয়েস্ট বিজেপি ইজ দ্য বেস্ট, নর্থ এন্ড সাউথ সিপিএম কংগ্রেস মার্কেট আউট। কারণ শিকা তাকুরটাই বুকুম সব, যত সিপিএম করো বিপিএল সংখ্যা বেশি, যত সিপিএম করো অন্নপূর্ণার সংখ্যা বেশি। আমাদের এইদিকে একটা ঘটনা, শ্বশুর করে আইনবিটি, বিপিএল কার্ড নাই, জামাই করে 45 বছর বয়স, সিপিএম, বুড়া ভাতা পায়, জামাই পায় বুড়া ভাতা, শ্বশুর পায় না। অন্যায় কি? সিপিএম করে না। ত্রিপুরার মধ্যে একটা ট্রেডিশন আছে, আমি আর 5 মিনিটের মধ্যে কথা হয়ে যাবে। ত্রিপুরার মধ্যে একটা নিয়ম আছে, সংক্রান্তির সময় শ্বশুর সব সময়, জামাই সব সময় শ্বশুরে গিয়া নমস্কার করতে হয়, মেয়ে নাতি লইয়া। ওই মদ তো কইতাম না, গঙ্গা জল কইব আর কেন, ওই পিঠা পুলি, শুয়োরের মাংস বা মুরগির মাংস, ওই বিরঙ্গি চাউল রান্না কইরা ওই গঙ্গা জল লইয়া প্রণাম করতে যায়। সরকারই প্রমাণ করছে শ্বশুর কইরা,
সরকারের প্রমাণ করছে আমি বুড়া ভাতা পাই না, আমার জামাই হইলে বুড়া ভাতা পায়। সরকারও আমার জামাইরে আমার সে সিনিয়র বানাইছে, তারে নমস্কার করতে চাইবো, সব লয়ে গেছে। তো ভাত খাইতেছে বলে জামাই রান্না করে, জামাই তুমি সরকার তো তোমার প্রমাণ করছে আমার চেয়ে বয়সে বেশি, তোমারই প্রণাম করতে যখন যায় তখন বলে ওই রান্নাঘরের বেড়া বলে একটু ভাঙা লাঠি দিয়ে বলে বাঁকিয়া লজ যায় বাড়ি থেকে বাইরে জামাই। এইগুলা হয় সিপিএম এর আমলে। আর একটা ঘটনা, 5 মিনিটে 10,000 টাকা ইনকাম, 5 মিনিটে 10,000 টাকা ইনকাম। কি বিধবা ভাতা, ওই অফিসের পেছনে বলে কল আছে, ওইদিকে এদিকে যাইয়া কলের জন্য সিঁদুরটা মুচ্ছা বিধবা ভাতা দেওয়া। বিধবা কইয়া টাকা সিঁদুর নাই, আপাতত খুলে বেগে রাখছে, সিঁদুর নাই, বিধবা ভাতা 10,000 টাকা দিয়েছে। জামাই গেছে রাজমিস্ত্রি যুগালি, রাজমিস্ত্রি যুগালি 350 টাকা পাই। সেই দিনে হ্যাঁ আনছে 16 মাসে 4-5 কেজি মতো মাংস আনছে, লবণ গুলো আনছে না বুঝলেন, সব কিছু দুজনের হয় সব লবণ তো আমার পাশের বাড়িতে হাওয়ার পাইব, শোর মাংস তো পাইতো না। কয়া আইসে পরে কিছু আনছে, জল গঙ্গা জল আনছে। জামাইরে যখন কাজ থেকে আইসে খাও করে রান্না টান্না করে খাওয়াই দিল, যখন 1 গ্লাস খাই তখন কইছে সারাদিন আমি জোগালি করি, কোনো কিছু আনতাম পারি না, তুমি দেখি আজকে শুয়োরের মাংস আছে, মুরগির জ্যাকেটও আছে, মুরগির চামড়া, কারেন্ট পিলার আছে, মুরগির প্যান্ট, সব দিয়ে তুমি রেডি। কই থেকে পাইছো তুমি? আরে চিন্তা করে এটা খাইতে থাকো বলে খাইলে পরে 2 প্যাক 3 প্যাক খালি তো মাথা গরম হয়ে যায়। তোমার কই থেকে আজকে কই থেকে পাইছো? আমি সারাদিন কাজ করেও পাই না। 5 মিনিটের মধ্যে 10,000 টাকা ইনকাম করি, যেমন মাত্র 5 মিনিট আমি মুইসা টাকা লেগেছে। তখন দিল আর কি বদল দেয়, হারাম দাদা তোমার টার্গেটটা জুদা, তোমার সিম কার্ডটা আরেক জায়গাতে যাইতে, তোমার টার্গেটটা আমার মাঝে তুমি আরেক জায়গাতে সিম কার্ড, তোমার সিম কার্ডে আরেকটা মোবাইলে লাগাইতে চাইছে, পিটা দিল। কারণ এইটা সবকিছু সম্ভব। এই জন্যই সিপিএম পারে না হইতে কিছু না। যখন যুবকরা ছিল যারা শিখলাম নাই, কেউ বা মুরগির চুল, কেউ বা কের মায়ের চুল দিছে, সবাই কেস, সবারই কেস ছাড়া কোনদিন যুবক ধ্বংস হয়ে আসে। আমার বাগান হারি চেঞ্জ হয়ে গেছে। জনজাতিরা বিশেষ করে টানা যেমন এক রাস্তাতে হাতে, জনজাতিরাও ঠিক ওইভাবে হাতে। আমি জনজাতি দেখে বলছি, মানে জনম থাকতে সিপিএম এর ভোট দিয়েছে, আর কোনো দিন আর সিপিএম ছাড়া দেখতেই না দেখা। হাই বলে আমার বাবাও এরকম পেচ্ছাপ করে বলে লাল পেচ্ছাপ করে, মানে দেখুন না কোনো 2000 সালে আমি ভোটে দাঁড়াইছি পরে আইবিএফটির ভোট দাঁড়াইছিলাম কোরআন সিং তখন আমি ভোট পাস করছি 2000-এ। আমার বাবা ভোট দিতে গেছে, আমার দিছে না। আমি যখন ঘরে আসে জিগাইলাম, বাবা তোমার পোলা তো মন্ত্রী হইব, ভোট পাস করলে কোন চিহ্নতে ভোট দিছে? কয়টা করতাম তোমার পোলা এটাকে দাঁড়াইছে না, তুমি এরকম দিছো কি লেখা? হাত বলে কাঁপে দিতে চাইছিল বলে আমার চিহ্নতে একদম বুঝে বলা হাতকে তুমি কি লেগে যে মানে অল রাইট রিটার্ন হবে এগ্রিমেন্ট বিজেপি শিক্ষক সাহেব অ্যাপ্রুভ আমার বাকি না। তবে কোন জনজাতি সিপিএম তাক হয়নি, কংগ্রেস তাক হয়নি, যতজন বিজেপিও খাইয় বিজেপিও ভোট দিবই। খরকনি এমপি যখন রহনায় আপনি তিনি পক্ষ ছয়জন বগে চুম্বর গোবাং ভোট খাই রহনায় আপনি বিশেষ মন্ত্রী ফান মানে ত্রিপুরার 2 জন বিশেষ একজন মন্ত্রী ফান অঙ্গানো আপনি তিনি সুযোগ ও সুযোগ হাত ছাড়া খাইয়া রিয়ান শরণার্থী মিজোরাম নীতি যাতে থাইমানি 24 বছর সিপিএম খেলা করে, কংগ্রেস বেশি সিপিএম
দিল্লি কংগ্রেস, রাজ্য সিপিএম ইলেকশন সময়পুরকে বড় রাজনীতি চুম্বু কোনদিন সমস্যার সমাধান করে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী तरुण पश्चिम त्रिपुरा कैंडिडेट बिप्लब कुमार देव जी दिल्ली थाने चीनी होम मिनिस्टर अमित शाह जी ने सका हम लोग त्रिपुरा का जो शरणार्थी क्रॉनिक डिजीज को सॉल्व करना है साबन तलांथांग का गुवागर तलांथांग का इकोनॉमिक साक्षी बखाय राजा बिनी प्रजार 24 বছর রময় কোনদিন সিপিএম বাই কংগ্রেস সমস্যা সমাধান খাইয়া বখাই সাক্ষী জন রাজা বীর প্রজারত্ন সমস্যা সমাধান খাইনা বাগৈ আংক্রি থাকা গাই ইয়েস অ্যাপ্রুভ যত সেটেলমেন্ট থাকা বিজেপি মন্ত্র সমাজে সুমন্ত্র হকেনে সমস্যা সমাধান না হয় আবনি বাকি চুংতাবো বিজেপি বা হাসান তঙ্গাই তঙ্গিয়া আবনি সাব থানায় এডিস বিধানসভা ইলেকশন जों रियान सरनाथनि बुट किचामा कम माखा तब बरफ सका सिनि मिस्टेक खा जों तब जोनो একটা সুযোগ রিদি सिनि ब्लू सेटलमेंट तंगन जागाव जों 99.9% जों बीजेपी ने बुट रिनाय जों तब नाइदि जों परीक्षा खालामनाय जायो बरफ सका प्रमिस अन बागने ताबुकै बुकुसो बरफ जों सिनि तंग थानि से सान थानि से सिनि वानसुक थानि से सिनि या बिजो ठीक लाई खाना ना যে সরকার নরচারিব বড় বাইরে তৈরি একটা মহিলারা পুরুষরা সবাই আমরা রেশনে যাই এটা কথা কই আমি জানি রেশনে গেলে পরে আমরা যখন পান খাইতে যাই বা পেশাব করতে যাই বা চা খাইতে যাই অনেক সময় যাই এসে কইয়া যখন আমরা যাই আবার ওইখানে দাঁড়াইতে গেলে দুইজন লোকের সাক্ষী লাগে যারা সামনে আসে সে কইতে বসে আমার পেছনে আসলে তো দিদিরা একটু আমরা এখনই শেষ করবো আপনারা বসুন আপনারা ইফতার পুজোয় আসে आवड़ी बागान आं साना मुसुंग चिनी जैसा खलको एनपी सुं मानखा माननाय आवना बिपुल बुते जय खलायै चिनी कीर्ति सिंह देवर्मा बाय चिनी बिप्लब कुमार देवनो बुधमानी दहना बागै सुं समाय तांगानि दिनाय आनि कखनो अरन मुखाखिनो वंदे मातरम भारत माता की जय बीजेपी जिंदाबाद त्रिपुरा माता आईपीएफ তে জয় লং লিভ হামবাই কুলাইকা লোকসভা নির্বাচন আগামী 26শে এপ্রিল সংগঠিত হবে আজকে তার নমিনেশন আমরা দাখিল করতে যাচ্ছি আমাদের প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়ার নেতৃত্বে আমরা এই সুবিশাল মিছিলের মাধ্যমে আমরা মনোনয়ন পত্র জমা দিতে যাব আর এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের তিনটা মতাম সুপ্রিমো আমাদের সবার প্রিয় আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় কীর্তি সিং দেববর্মা মহোদয়া প্রকাশ সিং দেববর্মা মহোদয়া এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না আজ এই পূর্ব ত্রিপুরা আসনের আমবাসাতে এই র্যালি প্রমাণ করে দিয়েছে 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে আমরা আজকে নমিনেশনের পর আমরা যার বাড়িতে হোলি খেলে নিতে পারি 4 তারিখের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না রেজাল্ট আজকে প্রমাণ করে দিয়েছে আমবাসা महाराज और हम लोग और हमारा सीएम की साहब जब गाड़ी में आ रहे थे तो हमारा प्रद्युत जी ने बोल रहा था कि हम लोग ये अलायंस लेके आगे भी चलेंगे तो 28 का पत्ता भी काट लिया है आज वो मिसिल में प्रमाणित हो गया है मैं तो बोलता हूँ हम लोग रहेंगे हम लोग एकजुट होंगे त्रिपुरा को आगे बढ़ाएंगे हमारा मुख्यमंत्री का जो नारा है एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा इसमें सब मिलके आईपीएफ की मिलके सब जनजाति बंगाली सब मिलके हम लोग त्रिपुरा को उन्नयन करेंगे ये संकल्प आज इस मंच से हम लोग लेने वाला है साथियों ये भाषण देने का जगह नहीं है मैं ज्यादा बोलूंगा नहीं अभी हमारा नॉमिनेशन के लिए मुझे जाना पड़ेगा हम लोग जो आज ताकत दिखाया है आज जो हमारा विरोधी दल है इनका भी आंखें खुले रह जाएंगे
लेकिन हम लोगों को भी चौकन्ना रहना है, हम लोगों को भी चौकन्ना रहना है। उन लोगों के बीच में हम लोगों को उलझना नहीं है, और जो हम लोगों को उंगली करेगा वो भी हम चुप रहने वाला नहीं है। मैं कार्यकर्ता को सबको बोल रहा हूँ, सब मिलकर एकजुट होकर काम करेंगे, और 26 अप्रैल हमारा चुनाव का जो दिन है, हम सब जगहों में हमारा प्रीति सिंह देववर्मा को कमल खिला के हम लोग मोदी जी को उपहार देंगे। यह संकल्प लेके हम लोग काम करेंगे। यह संकल्प करने के बाद सबको फिर से स्वागत करते हुए मेरा पानी को विराम देता हूँ। Another 30 minutes. Jump back. They're still in the so if there is meet, then I will Diplomata
সামনে সবাই বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। आपकी बार फिर एक बार वंदे वंदे वंदे। আসলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা প্রার্থী কৃষি সিংহা বর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। আসলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষি সিংহা বর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। বন্দে মাতরম বন্দে মাতরম। আসলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা প্রার্থী কৃষি সিংহা বর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। আসলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা প্রার্থী কৃষি সিংহা বর্মাকে বিপুল ভোটে জয়ী করুন। ভোট দিবেন কোন কাজে, ভোট দিবেন কোন কাজে। আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট। ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট। भारत माता की, भारत माता की। वंदे 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 मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी सिंह वर्मा के बिपुल भोटे जय করুন। भारतीय जनता पार्टी सिंह वर्मा के बिपुल भोटे जय করুন। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह तुम्हारे জানাই হাজার হাজার স্বাগতম। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह तुम्हारे জানাই হাজার হাজার স্বাগতম। বিজয়ী মন্ত্র প্রার্থী কৃষি সিংহ বর্মা তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। কৃষি সিংহ বর্মা জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। মানিক শাহ জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারতীয় জনতা মন্ত্র প্রার্থী কৃষি সিংহ বর্মা তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। প্রার্থী প্রদেশ সভাপতি রাজীব ভট্ট তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। কিশোর তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। কৃষি সিংহ বর্মা জিন্দাবাদ, কৃষি সিংহ বর্মা জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। আমাদের কার্যক্রমের সামনে দিকে সরে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। একটু সামনে মিডিয়ার একটু সামনে খালি করে দেবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজি ইতিমধ্যে মঞ্চে এসেছেন। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি সম্মানিত রাজীব ভট্টাচার্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী বর্মা মহোদয়া আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাইকে বলবেন জুড়ে করতালি বাজিয়ে তাদেরকে স্বাগত জানাবেন। সবাই মিলে ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর তথা জনজাতিদের সবচেয়ে প্রিয় নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ গাড়িটা কোন না
সমস্ত কার্যকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি পঁয়তাল্লিশ গাড়ির পেছনে সব চলে যান। এখান থেকে র্যালি শুরু হবে, দুইটা গাড়ি পঁয়তাল্লিশ সামনে থাকবে। গাড়িটা ছেড়ে দিন, সামনে যাই আমরা। এই সুব্রত, আমরা গাড়ি থাকবো ব্রিজের উপরে। বাস সাইড করে দাঁড়াও, সাইড করে দাঁড়াও, সাইড করে দাঁড়াও। মিডল লাগাও, মিডল 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 লাগিয়ে যাক। বাস भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी।
আমাদের জেলার মাননীয় সভাপতি ইতিমধ্যে এসে গেছেন আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য মৃদুল মহোদয় উনি এসছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। গাড়ি সরাই দেবো, গাড়িটা পাইলট কার থেকে সব গাড়ি সরাই দেবে, যেতে পারবো না এদিকে। বুঝুন না, ওই গাড়িগুলো সব সরাই দেন এখান থেকে। tan cái đường này cái tan cái phải à tan cái phải này cả vô em nó lấy cái gì đó à vô cắt cái phải cái nào boleh Không biết này.
Hari berdekat. Dia tu memang. Nah itu dia kena. Oh itu সিএম সাহেব আছে এই গাড়িটা চলে যাবে, সামনে চলে যাবে, আর সামনে চলে যাবে এই গাড়িটা। বুঝুন না, এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, গাড়ি সরাইতে সবাই সমস্ত গাড়ি এখানে চলে যাবে। BSF ke ini baru pada dewasa. Oh, sini tulis lagi. Ini langsung ayo. Oh, apa bawa? Ini tahu dari kemana mana kan? Ayo, oke. एक आगे जाना, आगे जाना, एक आगे जाना। সবাই গেল তো খুঁজে গিয়া শুভজিৎ জমিন দাও, জমিন দাও এখানে। गाड़ी चल जाना, गाड़ी दे देना, गाड़ी बैठ पाओ, गाड़ी के बाद मोदी सरकार पाएगा, 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 मोदी सरकार आएगा, मोदी 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 Zindabad!
পূর্বাসনে জিতছে কে? পূর্বাসনে জিতছে কে? কুমাগ্রা লং লে, কুমাগ্রা লং লে, দিদিবর্মা লং লে, নিত্যমতা লং লে, আকিবার 400 বার, আকিবার 400 বার, জিতছে কে? পূর্বাসনে জিতছে কে? কুমাগ্রা লং লে, নিত্যমতা লং লে, কুমাগ্রা লং লে, জোরে বানানাই কুমাগ্রা লাইক নাই, জোরে বানানাই কৃতি সিং লাইক লাই নাই, জোরে বানানাই মরানি কৃতি দেওয়ার মানে লাইক লাই নাই, ইন্ডিয়া হাওয়া বনি সে কবাং বোম্বাই লাইক লাই নাই, ইন্ডিয়া হাওয়া কবাং বোম্বাই লিখ লাই নাই, सबसे कबांग बोंबाई लिख लाई नाय, mana kaplai kalai नाय, kumagra pramata long le, kumagra long le, kumagra long le, rasanya hamre to mabagi modi ji na khulo, rasanya hamre to mabagi modi ji na khulo, আমার বাড়ি যাবি তুই কেন বাড়ি কুমাগ্রা না লাম সগো, কুমাগ্রা না খেলো, কুমাগ্রা লং লে, প্রামতা লং লে, প্রামতা লং লে, আকিবার 400 বার, सुनाई दे रहा है? मुझे सुनाई नहीं दे रहा। आपको सुनाई दे रहा है कि नहीं? अभी भी सुनाई नहीं दे रहा। आपको सिर्फ सुनना नहीं है, किसी और को सुनाना भी है। द पावर ऑफ एकता, द पावर ऑफ हंसा। आज मैं अपने बैठे हुए माननीय मुख्यमंत्री जी
डॉक्टर मानिक शाह को, उनके साथ बीजेपी के स्टेट प्रेसिडेंट राजीव जी को, मिनिस्टर टिंकू रॉय जी को, हमारे अपने बुकुमबारा विकास मिनिस्टर को, मेरी बहन को, दोनों बहन को, एक जो प्रार्थी है और एक प्रार्थी रही है, मैं आप सबको पहले खुल्लुखा कहना चाहता हूं और उसके बाद आंकुइलानो जत्तनो चिप्रासानो खुल्लुमा सानिया फारो जिबाई। सब लोग जो सवाल पूछ रहे थे कि किसी ने सरेंडर किया, कोई जीता कोई हारा, यहां में प्रमाण होता है अम्बासा में कि बीजेपी और तीपरा मोथा आईपीएफटी तीनों कोई आगे नहीं कोई पीछे नहीं, कदम से कदम मिलाकर आगे बढ़ रहे हैं त्रिपुरा को ठीक करने के लिए। आज से कुछ हफ्ते पहले देश के होम मिनिस्टर अमित शाह जी ने हम सबको आश्वासन दिया था कि 75 साल में जो गलती हुए हैं उसको सुधारेंगे और सब एक संग होकर अब 2 कदम आगे ले जाएंगे हमारे कल्याण के लिए, तिपरासा का कल्याण के लिए, लेकिन किसी के खिलाफ नहीं। उन्होंने जो कहा है, जो गारंटी दिया है, सिर्फ हमको नहीं दिया, एक बंद कमरे में नहीं दिया, पूरे इंडिया को टीवी के सामने, हमारे मुख्यमंत्री जी के सामने, सबके सामने उन्होंने ये बात रखा है। आज सवाल जो कम्युनिस्ट उठाता है कि कहां से तिपरा मोथा आईपीएफटी और बीजेपी का जोट है, मैं आपको एक सवाल पूछना चाहता हूं। मैं कांग्रेस में था, मेरी माता जी थी, मेरे पिताजी थे, मेरी बहन थी। आज आप मेरे ऊपर सवाल मत करो, जो भी मैं करता हूं, मैंने कहा राइटिंग में मिलेगा तब होगा, राइटिंग में मिला। आप लोग आज सीपीएम के संग अलायंस कर रहे हो, आपको राइटिंग में क्या मिला है सीपीएम से कि आज जिस पार्टी ने 25 साल तक हमको दबा के रखा, आज जिस पार्टी ने हमारे लोगों को नौकरी नहीं दिया, आज जिस पार्टी ने हमारे लोगों को गरीब रखा, हमको वंचित किया, आज आपने पूरा ईस्ट त्रिपुरा तोहफे में आपने सीपीएम को दे दिया। अरे भाई, आप लोग राजनीति करते हो, हम लोग राजनीति तोहफा के लिए काम करते हैं। आपने अपना तोहफा को भी देखा। क्या पावर, क्या शक्ति अगर आपके अंदर ईमान ना हो, क्या पावर, क्या पोजीशन अगर आपका तोहफा के लिए, आपके लिए प्यार ना। मैं इस अम्बासा के भूमि से आपको बोलना चाहता हूं, आने वाले दिन में जो वादा किया गया था उसको पूरा करने के लिए हमें फाइट नहीं, हमें रिजल्ट चाहिए, हमें झगड़ा नहीं, हमें इसका एक रिजल्ट चाहिए। कैसे मिलेगा, कैसे मिलेगा? थानसा। आज एक ही मंच में आपने कहा है बीजेपी और मोथा आईपीएफटी, लेकिन थानसा का और एक मतलब है। थानसा का मतलब है जब आईपीएफटी जनजाति मोर्चा में अपना सांताना विकास, अपना एक्स एमपी साहब यहाँ आइए, आइए। भारत माता की, भारत माता की। देखो, मैं नहीं जानता हूं क्या होता है। हम लोग बुकुमबारा लोग ना फाइट भी ओपनली करता है
और जब मिलता भी है तो ओपनली मिलता है। ये सस्ता राजनीति नहीं करना है। अगर तिपरासा को अधिकार देना है तो तिपरासा को खानसा रहना पड़ेगा। विकास उठो यार। और लास्ट में मुख्यमंत्री जी को, क्योंकि मैं जानता हूं कि ये बहुत मतलब सोबर के तरीके के इंसान है, छोटी मुंह बनी बात मुख्यमंत्री जी, लेकिन ये जो अकॉर्ड साइन हुआ, मैं जानता हूं कि डॉक्टर मानिक शाह जी खुद दिल्ली में 3-4 बार फोन करके इन्होंने हमारे तिपरासा के लिए भी बात किया, मुझे हर कदम में हेल्प किया। इनको भी बेलाए हम भाई बोल दीजिए, हम भाई सुनाई नहीं पड़ता है, जोर से बोलना पड़ेगा, हम भाई लोग जाने का है। हाँ। और टिंकू बोल रहा है कि हमको जाना है। मेरी बहन यहां में है प्रार्थी, इनको जिताना है। और जैसे राजीव ने कहा कि इस बार कॉन्टेस्ट नहीं होगा, इस बार हम लोग अपना जो हमारा दफा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा और हम अपने जाति को, अपने राज्य को, सबको उठाकर एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करेंगे। लास्ट में मैंने सुना भारत माता की जय, मैंने सुना तिपरासा आई क्लॉक, जिस दिन हमारे तिपरा मोथा भी बोलते भारत माता की जय, और जिस दिन बीजेपी भी बोलते तिपरा हा आई क्लॉक, उस दिन सब एक हो जाएंगे। खुलूखा, आई लव यू, and I will always fight for you, and I will always fight for a ha. বেলায় হাম ভাই খুলুখা। যে আমাদের আশীর্বাদ করুন মা, যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি এবং কোনো সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিভিশন কেউ না করাতে পারে, এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে নতজানু হয়ে একদম শুয়ে ওনাকে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি। এর আগেও আপনারা জানেন যে জনজাতিদের যে রিসা সেটাও জিআই ট্যাগ পেয়েছে, এবং যেটা আমাদের মহারানীজি একটু আগে সেটা পড়বার চেষ্টা করেছেন, আমাদের পাছড়া রিগনাই যাকে বলে আন্তর্জাতিক, সেটাও জিআই ট্যাগ পেয়েছে। এর জন্য আমি যারা এই সব কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবশ্যই কনগ্রেচুলেশন জানাতে চাই। বন্ধুগণ, আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি, আমরা এটাও দেখেছি যে যারা 35 বছর রাজত্ব করেছে, অনেকে 25 বছর বলে, যারা হয়তোবা মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন, কিন্তু আমরা জানি 35 বছর, মাঝখানে 5 বছর কংগ্রেসের জোট এসেছিল। কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা, সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি 2018-তে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো, ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে। আমরা 80-র দাঙ্গা কিন্তু ভুলে যাইনি। এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন, খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, অগ্নিসংযোগ, এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এইগুলো আমরা দেখতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না, আমরা নিজেরার যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই, অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন
নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না। উনি তাই বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও করলেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে। 2014-তে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়, 2020 সালে ব্রু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ উলফা শান্তি চুক্তি হয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাই পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে? তিপ্রা মশার আমাদের সাথে চুক্তি হয়েছে। বন্ধুগণ, 11টা চুক্তি প্লাস এখন একটা 12টা চুক্তি কেন করেছে? যে শান্তি, আমাদের শান্তি এখানে বজায় থাকতে হবে, সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় এই বিষয়ে উনি ওয়াকিবহাল থাকেন এবং যে কারণে আমাদের মাননীয় হোম মিনিস্টার উনিও সেদিন সেই চুক্তিতে দিল্লিতে উনিও ছিলেন। সেখানে এই চুক্তির পরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিশাল এখানে যে জনসমাবেশ আজকে আমাদের সাথে, আগে আইপিএফটি ছিল ভারতীয় জনতা পার্টির সাথে, এখন কে এসছে? তিপ্রা মথা। এখন কি হবে বাকিদের? কি হবে কংগ্রেস আর সিপিএমদের? আমরা দেখতাম ওরা এমন এক অবস্থা, ওরা টেস্টেড, ওরা কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি। আমরা দেখেছি কিভাবে ডিভাইড অ্যান্ড রোল করে, আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে। এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামে গঞ্জে যাই, এখনো অনুন্নয়ন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন ছাড়া কথা বলেন না। উনি গ্যারান্টির কথা বলেন, গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন। উনি প্রায় 16টার মতো গ্যারান্টির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় গেছে। আমরাও ত্রিপুরা সরকার 2022-এ উনার জন্মদিনে 2022-এ আমরা উনার যে জন্মদিন সেই 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছিলাম। এবং আমরাও সব জায়গায় যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো আমরা করেছি, সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা গেছি। আমরা এই চুক্তির মাধ্যমে আমরা যেটা সবসময় চেষ্টা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার পাশাপাশি আমাদের যে বিবাদ মুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম আমরা অগ্রসর হয়েছি। বন্ধুগণ, আমরা সবাই জানি যে অনেক সময় বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা নাকি ঠিক নাই, এসবই তো আমরা শুনেছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের 28টা পূর্ণ রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে গত বছর আমরা নিচের দিক থেকে সর্বনিম্ন 5ম স্থানে ছিলাম, কিন্তু বর্তমানে আজকের দিনে আমাদের 3য় স্থানে চলে এসেছি। এ হচ্ছে আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এবং যতক্ষণ ধরে আপনার শান্তি সম্প্রতি না থাকবে, কোন জায়গায় যদি কোন রকম ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, কোনো দিন মানুষ তার ডেভেলপমেন্ট করতে পারবে না। এবং সেই দিশায় আমরা কাজ করছি। বহু লোক বাইরের থেকে এই শান্তিপ্রিয় ত্রিপুরা দেখতে পাচ্ছে, ওনারা বুঝতে পারছেন যে ত্রিপুরাতে আসলে তাদের ইনভেস্টমেন্ট যদি করা হয় এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, মানুষ সেই কারণে বহু লোক আসছে এবং আগামী দিন তার সুফল আমরা পাবো। আমরা একটু আগে আজকে গাড়ি দিয়ে যখন আমি আসছিলাম
মহারানী কৃতি সিংজির সাথে কথা হচ্ছিল, উনিও বলছেন যে এখানে আমাদের অনেক কিছু করার আছে। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মোদিজির একটাই স্লোগান, আর ডেভেলপমেন্টের কোন রকম জাত হয় না। মোদিজি বারবার বলছেন আমার কাছে 4টা জাত। আগে জাতি নিয়ে আমরা জানি যে সমস্ত ভারতবর্ষের বহু জায়গার মধ্যে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে 4টা জাত। এক হচ্ছে মহিলা, এক হচ্ছে যুবক, এক হচ্ছে কৃষক, আর এক হচ্ছে গরিব। তাদের যদি উন্নয়ন হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, তবে রাজ্য এবং ভারতবর্ষ সেই উন্নয়নের দিশায় যাবে। সেই দিকে আমরা কাজ করছি। বন্ধুগণ, আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন, আপনারা দেখেছেন 2023-এর যে বিধানসভার ইলেকশন হলো, সেখানে আগে তো ইলেকশন মানেই সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো আমরা দেখতাম। কিন্তু আমি বারবার হুঁশিয়ারি দিয়েছি কোনো অবস্থায় আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়, এবং 2023-এ কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ছাড়া আমরা 2023-এ আমরা ইলেকশন করতে পেরেছি। বন্ধুগণ, এর কৃতিত্ব আপনাদের কারণে, তবেই সেটা সম্ভব হয়েছে। মানুষ আসলে শান্তি চায়, মানুষ অশান্তি চায় না, এবং সেটা এই সরকার আমরা দিতে পেরেছি, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট, এর মধ্যে সেই জোটের কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম। আমার দুঃখ লাগে, বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকোয়নি, তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে। সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা। এবং এই ধরনের, এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না, এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে। ওরা কি বলছে? ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের এত চলে গেছে, অ্যালায়েন্স তো নাই। আরেকজন কারাগারে, দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে। আস্তে আস্তে করে ওই ইন্ডি জোটের আয় চলে আসবে, আমি আর সাথে কেউ থাকবে না, এইভাবেই চলবে। বন্ধুগণ, দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে, কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটা এর থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে? এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই। এর জন্য অনেক প্রচেষ্টা আমাদের যারা ত্রিপুরা মথার সাথে অনেকবার ট্রাই করেছে, বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি, কিন্তু আমার ত্রিপুরা মথাসা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয়, মোদিজি ছাড়া কোনো দিন সম্ভব হবে না। তবেই এসে ভারতীয় জনতা পার্টির সাথে আজকে আমাদের কি হলো, আজকে এখন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মথাসা। তাহলে এখন কি হবে? क्या होगा রে কালিয়া, क्या होगा কালিয়া। এখন তো কিচ্ছুই করার নেই, ওদের কিচ্ছু করার নেই এখন। বন্ধুগণ, এখন আমরা যেভাবে বিকশিত ত্রিপুরার কথা আমরা ভাবছি এবং সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা জানেন এই সরকার মানুষের জন্য কাজ করে। সামাজিক ভাতা 33 প্রকারের সামাজিক ভাতা আমরা দেই এই ত্রিপুরা সরকার, এবং তাতে করে ভারতবর্ষের কোথাও 2000 টাকা সামাজিক ভাতা দেওয়া হয় না। কিন্তু ত্রিপুরা সরকার, আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা 2000 টাকা করে ভাতা দিচ্ছি। আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে যখন মিটিং এ বসি, তারা বলছে এটা কি করে সম্ভব, আপনারা এত টাকা আপনারা দিচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন এখানে আমার মহিলা বোনেরা আছেন, আমার মেয়েরাও এখানে আছেন, মারাও আছেন। আপনারা জানেন বারবার প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে আমাদের নারী শক্তিদের যদি সশক্তিকরণ না করা যায়, তাহলে কোনো অবস্থায় রাজ্য শক্তিশালী হবে না। আমরা সেই দিশায় 33% রিজার্ভেশন আমাদের চাকরি ক্ষেত্রে আমরা রেখেছি। বন্ধুগণ, আপনারা এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে পার্লামেন্টে 33% রিজার্ভেশন রেখেছে, যাতে আমাদের মহিলাদের অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন থাকে, সেটাও আপনারা দেখেছেন। এবং শুধু তাই নয়, এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে দেশেরও উন্নয়ন হবে না। 5 ট্রিলিয়ন যে
ট্রাইব 5 অর্থ ব্যবস্থাকে 5 ট্রিলিয়ন নিয়ে যেতে সংকল্পবদ্ধ। এখন আমাদের পজিশন 5ম স্থানে আছে, 3য় স্থানে নেওয়ার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন সেটা আমি নিশ্চিত যে সেই 3য় স্থানে চলে আসবে। বন্ধুগণ, আমরা আগে দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এগুলোই তো আমরা দেখতাম। এবং এগুলো করার আগেই আমরা যারা কর্মচারী বন্ধুরা আছেন তাদেরকে 3% দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো 3% আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা কত পার্সেন্টেজ দিয়ে দিয়েছি? 25% দিয়ে আমরা দিয়ে দিয়েছি। এবং তার জন্য আন্দোলন করতে হয়নি। এই সরকার সংবেদনশীল সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে প্রকল্প তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত। আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 3.5 লক্ষ থেকে 14 লক্ষ লোককে এই কার্ড দেওয়ার। 5 লক্ষ টাকা করে পাবে সমস্ত মানুষ। সেই জায়গায় আমাদের 100% সেই কার্ড আমরা বিতরণ করে দিয়েছি। বিভিন্ন এমপ্যানেলমেন্ট আছে আমাদের, বিভিন্ন হসপিটাল এবং অন্যান্য যেসব এমপ্যানেলমেন্টের যাদের সাথে আমরা মানে মৌ হয়েছে তাদের সেই সুযোগ সুবিধা এখানে বিপিএল কার্ড হোল্ডার বা অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী ওনারা পাচ্ছিলেন। কিন্তু আমার কাছে প্রচুর লোক আসেন, গরিব মানুষ আমার কাছে আসেন, এসে বলছেন, বেশিরভাগ যারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের আমি দেখলাম যে বেশিরভাগই শুধু স্বাস্থ্যজনিত সমস্যা। আমি আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী আপনাদের এই জেলার, ওনার সাথে আমি কথা বললাম। সেই কারণে আমরা গত বছর বাজেটে যারা, কারণ বেশি অনেক লোক আছে যারা এই আওতায় আসেন না, তাদেরকে আমরা কি করব, সে আওতায় কিভাবে আনা যায়, তো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সে একই যা যা সুযোগ সুবিধা আছে 5 লক্ষ টাকা করে প্রতিটা মানুষ, প্রতিটা ফ্যামিলি সেটা পাবে প্রতি বছরে। সে একই ব্যবস্থা আমরা করেছি, খালি কার্ডের খালি ডিফারেন্স হবে, সেটাও চালু হয়েছে। আমার কাছে গত 3-4 দিন আগে যা খবর এলো, প্রায় 5 লক্ষের মতো লোক অলরেডি সেখানে রেজিস্ট্রেশন করে ফেলেছে। এতে করে আমাদের যারা বাকি যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কাভারেজ পাননি, সেখানের মধ্যে প্রায় আমাদের 4.15 যারা আমাদের হাউস হোল্ড আছে পরিবার, তারা সেই সুযোগটা আমরা সেটা পাবে। তাতে করে আমাদের বাজেট থেকে প্রায় 100 কোটি টাকার উপরে সেই খরচ হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে ত্রিপুরাতে কত ইউনিভার্সিটি, আমরা কোথায় কোথায় বাইরে আগে চলে যেতাম, এখন তো বাইরে যেতে হয় না। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে এমবিবি ইউনিভার্সিটি আছে, আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আরিয়াভট্ট ইউনিভার্সিটি আছে, ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও স্টার্ট হবে আমাদের সাবরুমে। মা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি আপনাদের ডিস্ট্রিক্টেই সেটা শুরু হতে যাচ্ছে সব দিকে। আর ইকপা ইউনিভার্সিটি তো আগেই আছে, আগে একটা ইউনিভার্সিটি ছিল। এখন আপনারা চিন্তা করুন যে পড়াশোনার জন্য আমাদের ছেলে মেয়েরা এখন বাইরে যেতে হয় না, এখানেই ব্যবস্থা করছি। শুধু তাই নয়, এর মধ্যে আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে ত্রিপুরাতে ডেন্টাল কলেজ 50 আসনের, সেটাও এখন ফার্স্ট ইয়ারের সেটা ভর্তি হয়ে গেছে, তাদেরও পরীক্ষা চলছে। এবং আগামী দিন এখানে আমরা আরো যেটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সেটাও আমরা করার চিন্তা ভাবনা করছি। 2টো মেডিকেল কলেজ আছে অলরেডি, আরো অনেকে মেডিকেল কলেজ করার জন্য এখানে আসছে। তাদেরকে আমরা বলেছি যে আইন মেনে যদি আপনারা করতে পারেন তাহলে এই সরকার আপনাদের অবশ্যই স্বাগত জানাবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে আমরা নার্সিং কলেজও আমরা করেছি সব দিকে। এখানেও আমরা চাইছি, বহু ইনভেস্টর আসছে এখানে, 500 বেডের হসপিটাল করতে চায়, বিভিন্নভাবে আসছে। আমরা সব খতিয়ে দেখছি, যদি আসে তাহলে ওদের সে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা। অর্থাৎ একদিকে এডুকেশন হাব, ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী 2020-এ যেটা করেছে সেটাকে আমরা লাগু করেছি, সমস্ত কলেজগুলোতে শুরু করেছি, সেই দিশায় আমরা কাজ করছি। আবার আরেক দিক দিয়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও আমরা একটা এখানে মেডিকেল হাব করার আমরা চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে বহু জায়গার থেকে খালি খবর আসে বা আমাদের কাছে প্রস্তাব আসে যে একজন স্পেশালিস্ট দিন, কিন্তু স্পেশালিস্ট তো বললেই হবে না।
তার জন্য আমাদের এখানে মাত্র 85 জন, আমাদের 85টা সিট ছিল আমাদের এজিএমসিতে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখান থেকে আমরা 100টা সিট আমরা যখন এনএমসি কে বললাম, তারাও সেই ব্যবস্থাটা করেছে। অর্থাৎ আপনারা দেখুন যে সব দিকে এই সরকার সচেতন, এবং যা যা সমস্যা আমরা সমাধানে, আমরা এই সরকার আমরা সমাধানের সরকার। আর আগের যে সরকার ছিল সমস্যা সৃষ্টি করে সরকার, এই হচ্ছে ডিফারেন্স আগের সরকারের সাথে আমাদের সরকারের। বন্ধুগণ, এর মধ্যে ইএসআই হসপিটাল, আমাকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যখন আমাকে বললেন যে এখানে ইএসআই হসপিটাল করব বুজ্জংনগরে, মানে অল্প সময়ের মধ্যে সেখানে 5 একর ল্যান্ড আমরা উনাদেরকে দিয়ে দিয়েছি, সেখানেও 100 বেডের হসপিটাল হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে কুম্ভীর আশ্রম আমরা বহু দেখেছি, ব্রু রিয়াং শরণার্থীদের নিয়ে বহু কথা শুনতাম। 23 বছর 24 বছর চলে গেল, কিন্তু তাদের খালি উনাদেরকে নিয়ে রাজনীতিই করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর তারপর কিন্তু তার সমাধান আমরা করতে পেরেছি। 12টা জায়গায় ওনাদের সেটেলমেন্টের আমরা ব্যবস্থা করেছি। প্রায় 500 কোটি টাকা 600 কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে তার জন্য ওনারা দিয়েছেন। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, ওনার স্লোগানগুলো শুনবার মতো, যে রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম, এই যে কথাগুলো, যে কাজের মাধ্যমে আমাদের পরিচয়। বন্ধুগণ, এখানে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, কাজের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে গেছেন সাধারণ মানুষের জন্য, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা সরকার যে কাজ করেছেন, তার জন্য আপনাদের কাছে আপিল করব যে নিশ্চয়ই আপনারা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। বন্ধুগণ, আপনারা শুধু তাই নয়, আমরা মহিলাদের জন্য এসএইচজি গ্রুপ, এটা আমাদের ত্রিপুরাতে একটা বিরাট আমাদের সাফল্য এসছে। 2017 আগে মাত্র কত ছিল? 4000 এসএইচজি গ্রুপ ছিল। এখন কত? 56,000-এর উপরে আমাদের বোনেদের যে এসএইচজি গ্রুপ সেটা হয়েছে, এবং তাতে করে প্রায় 5 লক্ষ লোক, তার মধ্যে আমাদের মহিলারা তার মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুগণ, বিভিন্ন যে গভর্নমেন্টের তরফ থেকে যে স্টল হয়, গভর্নমেন্ট স্টল, সেই স্টলগুলোতেও যাতে মহিলারা 50% সেই তাদের জন্য সংরক্ষিত থাকে, সেই ব্যবস্থা আমাদের এই সরকার করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যারা আমাদের মেয়েরা আছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, তাদের বেতনও আমরা, তাদের যাতে বেতন দিতে না হয়, এডমিশন ফি না লাগে, তার জন্য আমরা ওনাদের ফ্রি করে দিয়েছি। আমরা মহিলাদের সাইকেল আমরা দিচ্ছি ওনাদের। এবার আমরা বাজেটে রেখেছি যাতে স্কুটি দেওয়ার, 100 জন ভালো যারা স্টুডেন্ট তাদেরকে স্কুটি দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের এই ত্রিপুরা সরকার যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা চাই এখানে গুড গভর্নেন্স, যাতে সাধারণ মানুষের কাজগুলো দ্রুত গতিতে হয়, সেই দৃষ্টিতে আমরা কাজ করছি। আমরা, আপনারা জানেন যে এখানে নীতি আয়োগের যে ওনাদের যে ডাইরেকশন, টিআইএফটি অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেই অফিস আমরা খুলেছি। আমরা সেখানে ওয়ার রুম করেছি। সমস্ত ডিপার্টমেন্টে যতগুলো স্কিম আছে কেন্দ্রীয় এবং আমাদের ত্রিপুরা সরকারের, সেই স্কিমগুলো ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, সেই ওয়ার রুম থেকে বসে সমস্ত সাব ডিভিশনাল ব্লক অফিস পর্যন্ত দেখা যাবে, ওনাদের সাথে কথা বলা যাবে, কেন হলো না তার জবাবদেহি দিতে হবে। শুধু তাই নয়, আপনারা জানেন যে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার নেসাক আমরা ত্রিপুরাতে আমরা করেছি। এই যে বন জঙ্গল আছে আমাদের ত্রিপুরাতে, কোথায় কোন জায়গায় স্পেস আছে, এই ধরনের নেসাকের মাধ্যমে উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেই সেন্টার আমরা করেছি। কোথায় আমাদের রিপ্লান্টেশন করতে হবে, কোথায় আমাদের এনক্রোচমেন্ট হচ্ছে, কোথায় বাঁধ যেগুলো আছে আমাদের রিভারের, সেই রিভারের কোথায় ইরোজন হচ্ছে, সব এই নেসাকের মাধ্যমে দেখা যায়। আমরা বিভিন্নভাবে, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সব মানুষকে নিয়ে একসাথে আমাদের চলতে হবে, এবং সেই দিশায় আমরা কিন্তু কাজ করে চলছি। বন্ধুগণ, আমি কিছু স্লোগান আপনাদের জন্য এনেছি, আমার সাথে আপনাদের বলতে হবে। আমি যদি বলি ফির একবার, আপনারা বলবেন মোদী সরকার। ফির একবার, মোদী সরকার। ফির একবার,
ফিরছে আবার ঘরে ঘরে দরকার, ঘরে ঘরে দরকার, যুব শক্তির দরকার, যুব শক্তির দরকার, মা বোনদের দরকার। জোরে বলতে হবে, আওয়াজ কম দিদি, জোরে বলতে হবে। মা বোনদের দরকার, গরিব ভাইয়ের দরকার, রাজ্যে রাজ্যে দরকার, 24-তে দরকার। তাহলে আপনারা আমাদেরকে কথা দিচ্ছেন যে 26 তারিখ যে ইলেকশন হচ্ছে 26শে এপ্রিল আমাদের এই পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা আপনারা বলুন তো, কে কে বলতে পারবে বলুন এখানে। মহারানী, আমার সাথে যে বলুন, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। কি চিহ্নে ভোট দেবেন? পদ্ম চিহ্নে। কি চিহ্নে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। पार्टी एक बार कोठा दिलेगा, हमारा विश्वास। मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं, आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী ওনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ ভাই চিনি বিরোধী লোক যারা বুট বাতাই নাই, আমাদের বিরুদ্ধে কে আছে এখানে? মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি আজ বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা। সিপিএম বারবার তবে প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়, এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারও পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কি বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইত না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে কৃতি সিং দেববর্মা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কইতে গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা টাইটেলের সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দেয়। ওইখানের যে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে কইরে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করতে এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা, পরিষ্কার। এটা বাড়ি করে কি আপনারা
বুঝাইবেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাইবেন। সিপিএম কিন্তু কইতাছে কই কীর্তি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখে, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখে। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি, শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। তো এটা কি বলার অপেক্ষা রাখে? কইটাতে কই আপনারা তীব্রামথা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইত, আবার সময় সব ঘুমায় ঘুমাইতো, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসকে ভোট দিব হাট সিম্বলে, আর আমরা তীব্রামথা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হইতে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিরেখে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক ফুলে এটা করবেন। মানুষের বুকা বানানোর জায়গা পাইছে না, ওই দেহি মাইলা কই তুমি তো তীব্রামথা বাইরে বিজেপি ভোট নাই, তীব্রামথা নিম্বু ফান্তাল গায়ে আনসারে। তীব্রামথা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কীর্তি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রামথার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আমার আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেন তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রামথা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রামথা ঢুকেন আগে, তারপর আপনার কথা আমরা শুনবো। তুমি কে? তীব্রামথার মধ্যে ভালো লোককে কে খারাপ আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না, এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হিসেবে আমাদের আসারাম বাড়ির এই কমিউনিটি হল, এটা আর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো, আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রামথা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রামথা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাঁড়িয়ে শেভ করে না, এরা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচব না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে নিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইনের বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে মনে হয়, বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে মনে হয়, তাই না?
এই লোকটা কইতেছে তুমি স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু, আপনাকে আমি বলছি, আমি অনুরাগ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাটের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না। আপনি স্বর্গে গিয়া কথা কইবেন, স্বর্গে বিশ্বাস করেন। এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসেবে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই, আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না, আপনার পার্টি যদি ভালো থাকতো। আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীদের পরাজয় করব। এটা মানুষই ভোট দিবে। আর এখন কুল পায় না, কর আমরা কি কয় এরা কয় আমরা দেখে নেব। ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলাইতাতে আমি কই, আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। আর এইসব জিনিস এটা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গল সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরার মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপ্রামক আইপিএফটি জোটবদ্ধ ভাবে আমরা বিধানসভায় লড়ব, তখন সিপিএম একটা সিট পাইছিল, শূন্যের কোথায় দেব, শূন্য বিপদে। আর এরা বলে 350 সিট নিয়ে কে আইব? আপনারা আইবেন, এরা আইতো না। এরা তো আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গীত আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম মাইনে নিছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে কি ইন্ডিয়া মহাজোট হবে? পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতেছে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব, হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিয়ে আপনারা দেখবেন মোদীজি কি কইছেন, আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার করে দেব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এখান থেকে 400 1 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি
এবং তীব্রামথায় বিএনপির প্রার্থীর পক্ষে থাকবে এই আশা আমি বাড়ি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলাইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতেইব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা নাই না যান, কোন চিন্তার কারণ নাই। এখন তীব্রামতার সাথে বিজেপির লাইন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে, মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আধা মন 20 কেজি ওয়েটার উপর, এইটা দিয়ে আপনারা ক্যাপচার করতে আমি নমস্কার জানাই না। কারণ এরা ওই খোয়াইট ডিএম অফিসের এখানকার কন্ট্রোল রুম আছে, অনিমের দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছিনি যে আইনের ফাঁদে পালাবো। আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না আমরা মন্ত্রী আই আমাদের ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না, কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 2 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই বুটিং মেশিন আইছিল প্রথম, তখন বুটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি, আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে জোড়া পানা ছিল, জোড়া পাতার মধ্যে যদি কিংবা করে কারেন্ট শর্ট করবো এখানে মারা যাবে। ওইটার পরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে কই বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষকে, আমি নিজের সুন্দর কইতে মহিলা কইতে আমার তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছিয়াতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাইয়া বললাম তরি গরি কর্মীরা কইলাম বুটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম এরা টের পাই নিতে, আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। একটা বুদ্ধি ভালো কি কইতে কইছে খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতেছে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষের বুঝাইতে বুঝাইতে দম বাইরে, তার উপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেববর্মার আমি পরাস্ত করতে পারব। এইবারও আমি আপনাদের পিতাছি, এদের কানে এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে আমরা বিজেপি বলেন, তীব্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা কইবা আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 ভোট পাইতাছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা ভোট পাইতে, এইসবে কান দিয়েন না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি তীব্রামথা আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করবো। আপনারা হিসাব করে দেখেন।
গত বিধানসভা নির্বাচনে বিজেপি তীব্রামথা ইপিএফটি তীব্রামথা আমরা যদি যোগ করি ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগালে পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা তীব্রামথা উনি কি চাইছে, উনি তো চান ত্রিপুরা মুগলি ধুরু বংশা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েট করতে পারলেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন শ্রেষ্ঠ ভারত এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা যদি থাকতে হয় শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব, এটার মধ্যে দেববর্মা দিয়া জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব, বাঙাল ত্রিপুরা সব লোক যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না, ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় তীব্রামথার এই এগ্রিমেন্ট এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বল। আর এদের কথায় তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য এখানে দেববর্মা জমাতিয়া রিয়াংয়ের নাম দিয়ে কেউ লেখছে না, ওইসে এখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা এখানে নাবির রক্ত তৈরিত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটার এরা কয় তীব্রামথারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপির কয় এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু না। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। তীব্রামথা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করবেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি, এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী উনাদের জয়লাভ করিয়ে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তার উপরও আমাদের দাবি মেনে নিতে পারে না।
কার সাথে আপনারা কথা বলবেন, কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার দিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হয়েছেন? 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন এই মাসে আইতে পারলো অন্তত 1 বছরে একবার টাইমের পদ ধুলা অর্থাৎ পায়ের ধুলা এটা উনি এখানে পালন দেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে এটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয় তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, ত্রিপুরা পাবে, ওয়ালসা পাবে, মুগলি পাবে, সর্বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো, ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন, আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন, আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনবেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন 2টা লোক থাকতো না টাইমের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্ম ফুল। আনারস কিন্তু আবার আইতাচানি করে গেলাম, ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্ম ফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব। এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে আইব। আমি আর বেশি বিশেষ বক্তব্য রাখবো না। নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকালবেলায় 12টার আগে আপনার কিন্তু ভোট দেওয়া হইবেন। বৌমারে ভোট দেওয়া হইবেন, শাশুড়িরে ভোট দেওয়া হইবেন, শ্বশুরের ভোট দেওয়া হইবেন, নিজে ভোট দেবেন। ভাত বললে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকেল বেলায় ভাত খাইনি। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না। তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। मोदी पार्टी नरेंद्र भाई मोदी पार्टी যে ব্যক্তি 2019-এ 303 সিট और এখন বলছে 400 পার করতে হবে। ওই পার্টির পৃষ্ঠা প্রমুখ রৌদ্র লাগলে এদিকে আসবে, এদিকে তো আরেকটু গেলে সিপিএম বেরোব। আমি একটা সিস্টেম করুম, এদিকে রৌদ্র রাখুম, এদিকে ছায়া রাখুম, ছায়ার দিকে থাকবো সিপিএম আর রৌদ্রের দিকে বিজেপি, দেখি কই দাঁড়ায়। বন্ধু, রৌদ্র আর বৃষ্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিলাতে পারে না। भारतीय जनता पार्टी एक सोच, एक चिंता, एक दिशा। भारतीय जनता पार्टी सत्ताते बसार जन्य व्यवस्था नय, भारतीय जनता पार्टी एडजस्टमेंट नय। रामनगरेर सीपीएम और कांग्रेसের মানুষ তো দুর্দশা। কেন? লোকসভাতে হাত চিহ্নিতে ভোট দিতে হবে, বিধানসভার মধ্যে কাস্টয়াত্রীতে ভোট দিতে হবে। কি অবস্থা ইন্ডিয়া! এরা মনে হয় কেউ চিন্তাও করে নাই। উতালে ক্যান্ডিডেট দিয়ে দেয়, উতালে দিয়েছে, ওর সেখানে হাত চিহ্নিতে ভোট দিতে হবে। আর বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে। এমনি তো দুই রতন বিজেপির কাছে আছে, আরেক রতনের দরকার আছে? আছে কেউ দরকার আছে? রতনে রতন চিনিতে দুইটা তো আছে আমার কাছে, আরেকটা দরকারই নাই। এই আইসে কাস্টয়াত্রীরা, হাতের কাস্টয়াত্রীতে ট্রেনিং লাগবো। দীপক বাবু এত চিন্তা করেন কেন? এরা আবল তাবল ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্টের এমন জলাঞ্জলি দিব, চিন্তা করেন না। কে বিনাশকালে বিপরীত বুদ্ধি, দিশার হয়ে গেলে মানুষ যেটা করে সেটাই করছে। দিশাহারা হলে মানুষ যেটা করে এটাই করছে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেলে আছেন, জানেন কি? কোর্ট থেকে বেল 5,000 কোটি টাকার কেলেঙ্কারি। আর কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেলে রেখে দিচ্ছে। ত্রিপুরার জনতা কমিউনিস্টকে বেলে রেখেছে, তার জন্য হিম্মত নাই কাস্টয়াত্রীর চিহ্নে লোকসভা দাঁড়ায়, তার জন্য হাওলাত করেছে হাত চিহ্নকেও, সেও 5,000 কোটি টাকার বেলের মধ্যে রয়েছে। কমিউনিস্টের প্রায়শ্চিত্ত করা উচিত। যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর কমিউনিস্টের নেতৃত্বের কারণে হাজারো মহিলা বলাৎকার হয়েছে, হাজারো লোক খুন হয়েছে, রামনগরে মারপিট হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে, যেটা সুশান্ত বাবু বক্তব্যে বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় সুনুদাকে পরাজিত করা হয়েছিল। তখন পরাজিত করার দরকার কি ছিল? সুনুদা তো হাত চিহ্নিতে দাঁড়িয়েছিলেন। এখন যদি হাত চিহ্নিতে ভোট দিতে হয় তখন কেন করলেন? আর এই কমিউনিস্টের নেতাদের ভাগ্য ভালো, তখন অমিত ভাই শাহ, নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি। তখন যদি আসতো ত্রিপুরা সাফ করে দিতাম তখনই।
কার জন্য? এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরাতে যারা করে তাদের জন্যই ছিল, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি। না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সত্তাতে 25 বছর থাকতে পারে। বন্ধুরা, আমি সম্বোধন করিনি, কিন্তু একজন দুজনের নাম আমি বলবো। আমার নজওয়ান মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওসব টাইটাই চৌধুরী না, কাজও চৌধুরীও। ওনার পিতা স্বর্গবাস হওয়ার পরেও উনি পার্টির প্রতি, কার্যকর্তার প্রতি সমর্পিত, তার জন্য এখানে ময়দানে বসে আছেন এসে মঞ্চে। আর দীপক মজুমদার নামই তো দীপক, জ্বলতেই থাকে, নিজে জ্বলে অন্যকে আলো দেয়। আর নিচে দীপক আর নিচে কিন্তু একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটা হচ্ছে রতন বাবু। এনার নামই এমন, আমি কি বলবো। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে চলে রামনগরকে আলো করবে, আর অন্ধকার রতনকে বিতাড়িত করবে। মঞ্চে অনেক আলো আছে, সমস্ত আলো একসঙ্গে দিলে রামনগর অনেক বেশি আলোকিত হয়ে যাবে, বাংলাদেশ পর্যন্ত দেখা যাবে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি যাব। আমাকে অনেকে বলে, বিপ্লব দা আপনার দেখলে সিপিএম বাড়ি ঢুকে যায়। আরে আমি এমন করছি থোড়ি, এরা কুকর্মের জন্য বাড়িতে ঢুকে যায়। সিপিএম এর কার্যকর্তা নয়, নেতা। কার্যকর্তা সিপিএম এর, আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর্তাকে। আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো, এক একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান, ভোটারের বাড়িতে যান, সমস্ত লোক দীপক মজুমদারকে, বিপ্লব দেবকে ভোট দেবে। আমি বলেছি, আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি। এরা সিপিএম এর নেতারা, কংগ্রেসের ত্রিপুরার যে নেতার অত্যাচারে তিক্ত, তারা বেশি। লজ্জা হতে বা আসতে চায় না আপনার সামনে। আপনার সময় ঝগড়াঝাটি হয়েছে, যে বলুন আমাদের সময় নিচে ঝগড়াঝাটি হয়েছে, তাতে কি আসে যায়। যারা আসলে ঝগড়াঝাটি নাটক করত, এরা তো এক পরে কুলে না কান দুটো বেরিয়েছে, কদ্দুরের মাথা দুটো দেব। তা আমরা কেন লড়াই করবো? আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এ রাজ্য করা? রামনগরবাসী, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা যান আপনারা বাড়ি বাড়ি। বিপ্লব দেব যেটা বলে অ্যাসেসমেন্ট করে বলে, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এক নেই, কোথাও কংগ্রেস নেই, রামনগরও নেই। সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে। এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না, লিখুন ডায়েরিতে। ওনার 4 বারের মুখ্যমন্ত্রী 27 তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন, তখন এই তরমুজ দুটা দেখা গেছে, একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা তার ভোটটা। আর কমিউনিস্টের অপবিত্র কর, আর একটা হচ্ছে আদা চোর। আদাও চুরি করে, জাল লাগে না আদা চুরি করলে? মিষ্টি চুরি করো, রসগোল্লা চুরি করো। আমিও চুরি করছি ছোটবেলা, একটা চিনি খাইয়ালাই, মিষ্টি খাইয়ালাই, গোলাপ জামুন জিলাপি খাইয়ালাই। আদা চুরি করে আমি খাইছি না ভাই। আদা চুরি করে ত্রিপুরার অন্য মানুষ খাইতো না। এরা মিছিল নিয়ে বেরিয়েছে, আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে, ফটোটা তুলবো। আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে, মানিকদা কোন সময়। মানিকদা আর আসে না, মানিকদা তাদের মিছিলে ছিল না। মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিকদা এসে বসুক, বলুক যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য
এই চিন্তা আমার তুলতে হবে। 4বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে, এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিনিতে ভোট দো, মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। তার জন্য বলি মেরে কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, রোদ্রে বিজেপিকে হিলাতে পারে না, বৃষ্টিতে হিলাতে পারে না। बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता, पब्लिक। और पब्लिक 140 कोटी भारतवासी नरेंद्र भाई मोदी संगे आचार के उस संगे नहीं मेरे मित्र, शुद्ध नरेंद्र भाई मोदी संगे। তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন, আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান, যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্মবচনের ভোট ঠিক দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজ রারে আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সোনামুড়াতে 10,323 আন্দোলন আগরতলাতে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবুও আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে কেসটা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ দুইটা মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখুন, এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের বইয়া সে ইলেকশন করে। হলো ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো না, চীনে ডাক দিলে যাবো, নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ স্লোগান দিল, একটারও কিন্তু চীনে 1 ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিট বানিয়ে এলাম, আমার ভাঙন লাগে। কিন্তু চীনের দেখি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি 0.5 ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর আপনার জিতে দেবেন। আর ত্রিপুরার রেপ্রেজেন্ট গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর কথায় আমার দিদির বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসছে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না কয় পাগল হয়ে গেছে, পাগলের সৈত পরে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কে বাড়ির ভিতরে রাখছে? হাতলো দেরি আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। মানে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজ দ্বারা বুঝান, কি অবস্থা এটি? এটির পাগলা কারো তো নিত না। এটি শেষ হল এমন দুর্দশা হয়েছে, আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছে তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে। বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস পাল বৈদ্য 3টা
দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14ই অক্টোবর না 12ই অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে ভোট দেওয়া লাগবে। যারা মারছে তারা ভোট দেওয়ার লিগে কইতেছে কেউই যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময়। একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য। শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র। আমি রামনগরে এখানে তার জন্য আসিনি যে আমার পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, আমি তার জন্য এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য, যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আপনার আশপাশের যত ভোট আছে সব ভোট পদ্ম বলে দিতে হবে। সব ভোট পারবেন? কে কে পারবে হাত তোলাতে দেখি। আচ্ছা, মাঝখানে পারতেন না আপনি? ডরান দিন। সমুদার আত্মাটাও দেখতেছে, কিন্তু সমুদা এমনি যাবেন না। আমি সুন্দর করে কই, সমুদারে কেউ যদি ভাবে সমুদা স্বর্গবাস হয়ে গেছে, সমুদা উপরত্ব দেখে রামনগর কি করে। রাত্রেবেলা একটা যাইবেন তো সমুদা ধরবো বাইক নিয়ে। কে কে পারবে হাত তোলেন তো দেখি। কে কে পারবে? পারবে সমস্ত ভোট আনতে। সমস্ত ভোট, একটি ভোটও কংগ্রেস আর কমিউনিস্ট নয়, সমস্ত ভোট বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি। মাঝখানে দিদিরা রৌদ্র লাগেনি স্যার মধ্যে কষ্ট হয় হাত তুলতে। বলে ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নড্ডা কি, রামনগর মন্ডল কি, ডক্টর মানিক শাহ কি, দীপক মজুমদার কি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, সবার প্রিয় শ্রদ্ধেয় বিপুল। কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই কথা, মোদী হে তো মুমকিন হে। আর এইখানে আমি দেখি যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত জনজাতিদের জন্য উপাগ্রা হে তো মুমকিন হে, এরকম দেখি আর কি। কারণ সেই দিনে প্রত্যেক মিটিং এর সময় আমাদের ট্রেডিশন আছে, হাত ধরে আমরা সবাই একসঙ্গে অভিনন্দন জানাই সবাইকে। আর বিজেপি তীব্রমাতা সবাই ধরে যখন আমরা দাঁড়ালাম, আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় আছেন, সবাই হাত তুলল। সবাই সাইজে খুব বড় বড়, কিন্তু ভূভাগেরা মহারাজ খুব সাইজে ছোট। আমি দেখলাম এটা সিম কার্ডের মতো। মোবাইল যতই বড় হোক না কেন, সিম কার্ড ছাড়া মোবাইল চলে না, এরকম আমরা দেখি আর কি। ত্রিপুরা রাজ্য ভূভাগ রাস্তা চলতো না এখন, এইরকম আমরা। তো একটাই টার্গেট আমাদের, একটা টার্গেট, 2 eyes 1 টার্গেট। এটা কি? পশ্চিম ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সংসদ বিপ্লব দাকে আমরা বিপুল গতি জয়ী করাবো মার্জিন ভোটে। একইভাবে পূর্ব ত্রিপুরারও আমাদের রাজকুমারী, আমাদের রাজ পরিবারের মহারাজা কিরিট বিক্রমের মেয়ে, ওনাকে আমরা বিপুল ভোটে পাস করাবো। এটাই আমাদের টার্গেট। এখানে দেবদীপ বাবু বললেন যে আমরা এখন বিজেপি এবং ত্রিপুরা আমরা একসাথে কাজ করবো। একসাথে আগেও ছিলাম, এখনো করি। রাজনীতির সময়ে আইডিওলজি, চিন্তাধারা অনেক কিছু ডাইভার্ট থাকতে পারে, কিন্তু টার্গেট একটাই, ডেভেলপমেন্ট। ত্রিপুরাও ডেভেলপমেন্ট চাই, বিজেপিও ডেভেলপমেন্ট চাই। কোন জায়গায় ডেভেলপমেন্ট? আমরা দেখি এখানে ব্লকে 8টা যদি বিসি, এই সাবজেলা 8টা বিসি, জিপিতে 15টা জিপি, এইখানে 59টা বুথ আছে বোধ হয়।
এই বিশ্বমুখে টার্গেট কি আমাদের? আইপিএফটি, বিজেপি, তীব্রমতা যাই করুক না কেন, যারা আমরা বসে আছি এখানে একটাই টার্গেট, ডেভেলপমেন্ট করা। কাকে ডেভেলপমেন্ট করা? যারা অন্তর্দয়া তাকে অ্যাক্টিভেট করা, যারা গরিব তার পাশে দাঁড়ানো, যারা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পায় না তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিকলাঙ্গ তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিধবা তাদেরকে কিভাবে সেবা করা। তার মানে এমএলএ হইলেই এই না, এমডিসি মন্ত্রী হইলেই এই না যে আমার কারবারটা শেষ, আমি একদম আমি সাকসেস। নট দ্যাট। আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি, কতটুকু আমরা গ্রাসরুট লেভেলে যাইতে পারি, কত কিভাবে আমরা সেবা করতে পারি, এইটাই টার্গেট। আর পৃথিবীতে এখন এক্সাম্পল, পৃথিবীতে 200-র উপর দেশ থাকতে পারে। এইখানে মধ্যে ডেভেলপ কান্ট্রি আছে, যেমন আমেরিকার মতো, চাইনার মতো, জাপানের মতো, সবাই ডেভেলপ কান্ট্রি। কিন্তু ভারত পৃথিবীতে 3 ধরনের দেশ আছে, ডেভেলপ কান্ট্রি, আনডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি এখন, কিন্তু মোদিজি 2014 থেকে তো মোদিজি 2014 থেকে প্রাইম মিনিস্টার হওয়ার পর ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি না ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে চলেছে। বন্ধুগণ, ডেভেলপ কান্ট্রি হবে এখন সমস্ত পৃথিবীর মধ্যে। আমরা দেখি, আপনারা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন যে কি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, ওইখান থেকে বিভিন্ন ভাবে মোদিজিকে কিভাবে সমস্ত পৃথিবীতে যে আতঙ্ক হয় ওইটাকে কিভাবে कंट्रोल करा बाहेर खलाई पृथ्वीनं कंट्रोल खायनाय अब मोदीजीनि थाने बुई शिव आवन बागेने साव द वर्ल्ड इज बिहाइंड इंडिया इज फास्ट इंडिया तब बस कांगो मोदीजी तब बस कांगो पृथ्वीके तब उपलब्ध हाइसे নাই आवन बागेने আমরা ভুল করতাম না জনজাতিরা কি দিল্লিতে যখন কংগ্রেস সরকার আমরা সব সিপিএম, দিল্লিতে যখন বিজেপি সরকার আমরা বিজেপিকে ঘৃণা করি। এখন ভারতবর্ষ, ত্রিপুরা এবং এডিসির প্রশাসন এখন প্যারালাল ভাবে চলে কি দাতা এবং গ্রহিতা, যে ডিমান্ড করে যে দেই, মনের মিলন, দ্য গিভার এন্ড সিকার, যে চায় এবং যে দেবে একই মন। এই জন্যই ডেভেলপমেন্ট মুখে হয় না, ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যালে হয়। এই ত্রিপুরা রাজ্যতে 587টা ভিলেজ কমিটি, 551টা উদয় গাঁও পঞ্চায়েত, এইগুলাকে ডেভেলপমেন্ট করা প্রত্যেকটা লিডারের দায়িত্ব। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা নেতা হিসাবে শুধু আমাদের ব্রেইন আছে তা না, আপনারা যারা কোনাতে বসে আছেন আপনাদের অনেক জ্ঞান আছে, আপনাদের কাছে অনেক শিক্ষার জিনিস আছে। এই জন্য জ্ঞান লেখাপড়া লাগে না। এই জন্য আমরা বারবার বলি, আমরা দেখলাম বিশেষ করে জনজাতিদের পক্ষে, আমি জনজাতিদের ব্যাপারটাই বলবো, জনজাতিরা কংগ্রেসকে আমরা টেস্ট করলাম 30টা বছর, 30 বছর টেস্ট চাই না তসলাম বা আপনার টেস্ট চাই না তাও মাকে তাও মায়ের সংস্কার। আবার সিপিএম কে দেখলাম টেস্ট করলাম